অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে খুলনায় এই পর্যন্ত 18 পুলিশের বিরুদ্ধে মামলা, পদে রেখে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ, করোনা ডেঙ্গুর মতোই একই উপসর্গ, রোগ শনাক্তে বাড়ছে জটিলতা। কুষ্টিয়া সরকারি কলেজে রসায়নে মাস্টার্স পরীক্ষায় সবাই অকৃতকার্য, শিক্ষকের গাফিলতির অভিযোগ ভুক্তভোগীদের। 9 দিন পরও ত্রিপুরায় শনাক্ত গ্রাম পুলিশ হানিফের মরদেহ পায়নি পরিবার, নেই কোনো গ্রেপ্তারও। পার্বত্য চট্টগ্রামের বনে 10 বছর পর দেখা মিলল লেপার্ডের, গবেষকদের ক্যামেরা ট্র্যাপিংয়ের পাওয়া গেছে ছবি। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। খুলনায় জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ আমলে বিভিন্ন দলের নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় এই পর্যন্ত 18 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে, বাকিরা বিভিন্ন জায়গায় বদলি হয়ে স্বপদে কর্মরত। অভিযুক্তদের পদে রেখে মামলার নিরপেক্ষ তদন্ত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখানোর জন্য খুলনায় আলোচিত ছিলেন এসআই সুকান্ত দাস। জুলাই অভ্যুত্থানে ছাত্র নির্যাতনের অভিযোগ সহ মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরের মামলা আছে তার বিরুদ্ধে। 24 জুন চুয়াডাঙ্গা থেকে খুলনায় একটি মামলায় সাক্ষ্য দিতে এলে তাকে মারধর করে পুলিশে দেয় জনতা। রাতেই তাকে ছেড়ে দেওয়ার ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা, যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনায় পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন অনেকে। প্রমাণ সহ অভিযুক্ত মামলা দায়ের আছে, তারা কেন শপথে আছে? আমরা বারংবার চেষ্টা করেছি এটা নিয়ে প্রশাসনকে জানানোর জন্য, আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তারা আমাদের কথা কর্ণপাত করেন নাই। অভ্যুত্থানের 10 মাস পর আইনের আওতায় পুলিশ পরিদর্শক হাসান আল মামুন, বিএনপি নেতা ফখরুল আলমকে নির্যাতনের মামলায় এখন কারাগারে তিনি। অভ্যুত্থানের পর বিতর্কিত ও হামলা নির্যাতনে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে তাদের পদে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বপদে বহাল থেকে মামলা তো অবশ্যই প্রভাবিত হবে, এবং এই মামলায় তারা কেউ সাক্ষী দিতে চাইবে না, কথা বলবে না। তদন্ত কাজটা যাতে সঠিকভাবে হয় সেই অবস্থানটাই কর্তৃপক্ষের গ্রহণ করা উচিত। তাহলে পরে আমার মনে হয় যে যারা অভিযোগ করেছেন এবং অভিযুক্ত দুই পক্ষেরই আসলে পারপাসটা সার্ভ হয়। তবে পুলিশ বলছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে নিরপেক্ষ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে কতটুকু দেয়। আর সারা বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য মামলা আছে, কমপ্লিট তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কাউকে অ্যারেস্ট করতেছি না। খুলনায় অভ্যুত্থান পরবর্তী 3 মামলায় আসামি 18 পুলিশের মধ্যে 3 জন করে এসি এবং ওসি, 6 জন এসআই, 1 জন করে ডিসি ও এডিসি পদমর্যাদার। এছাড়া একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ডেঙ্গু আর করোনার মতোই উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থি সন্ধির ব্যথা ও শরীরের র্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখেই রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা, কারণ চিকুনগুনিয়া শনাক্তে আরটিপিসিআর টেস্টের সুযোগ নেই সেখানে। বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এই রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে। চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা। যারা চিকুনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং পরবর্তীতে তাদের র্যাশ নিয়ে তারা আসছেন। এসব লক্ষণ থেকে চিকুনগুনিয়া আমরা ধারণা করি। এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে, তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না, করতে হয় আরটিপিসিআর টেস্ট, যা শুধু রাজধানীতেই আছে। আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন অ্যাকিউট ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে, লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না।
সো এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে আরটিপিসিআর মেথড। যখন আমরা আরটিপিসিআর মেথডে করব, শনাক্তের কাজ শুরু করব, আশা করি সেই সংখ্যাটা কেটে যাবে। ঢাকায় সরকারি 3টি ল্যাবে আরটিপিসিআর টেস্টে 153 জনের চিকনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে। রেপিডলি চিকনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোজ করতে পারি, আমাদের কোভিডের আরটিপিসিআর, কোভিডের রেপিডেন্টের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার উদ্যোগের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের লালখান বাজারে মমতা ক্লিনিককে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কখন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এখন সেখানে কি অবস্থা? যে আমরা এখন ক্লিনিকটিতে রয়েছি, আনুমানিক 3:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত এটি একটি বেসরকারি ক্লিনিক যেখানে প্রতিদিন মায়েদের সেবা দেওয়া হয়ে থাকে, এবং এই হাসপাতালেরই 3তলা ভবনের নিচতলায় যে অপারেশন থিয়েটার রয়েছে সেখানে যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, সেই অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় বলে বা জানিয়েছে এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা বলছেন সেখান থেকে আগুনের সূত্রপাত, এবং এখানকার যারা কর্মরত ছিলেন তারা আসলে বুঝে উঠতে পারেনি কিভাবে এই আগুন ধরে ওঠে, এবং তারা বলেন যে বিকট একটি বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পরে পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো অপারেশন থিয়েটার সহ এখানকার নিচতলা। পরবর্তীতে এখানকার যে ভর্তিকৃত রোগীরা ছিলেন তাদেরকে তাদের মধ্যে সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যোগে তারা এসে সাথে সাথে সেটি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে এখানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এবং এখানকার যে রোগীরা রয়েছে, বিশেষ করে প্রসূতি মা সহ যারা বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে সরিয়ে নেওয়ার কাজটি করছে ফায়ার সার্ভিস সহ এখানকার স্থানীয় এবং রোগী স্বজনরা। আমরা একটি বিষয় একটু বলে রাখি, এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস যেটি বলছে এখন পর্যন্ত 4 জন রোগীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এই যে অপারেশন থিয়েটারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে এখন আছি। এখানে পুরোপুরি একটি ছিন্নভিন্ন অবস্থা, এখানকার পুরোপুরি এলোমেলো হয়ে গেছে অপারেশনের যে সরঞ্জাম রয়েছে বিশেষ করে। ফলে এখানকার যে সেবা কার্যক্রম বা চিকিৎসা কার্যক্রম সেটি আপাতত স্থগিত আছে বলা চলে। এখানকার কর্মকর্তারা আছেন, তারা এখানে কাজ করছেন রোগীদের সরিয়ে নিতে। তারা বলছেন, এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত হাসপাতালটি নিরাপদ আছে, আগুন ছড়িয়ে পড়ার কোনো কারণ নেই, এবং যে অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছিল সেই অক্সিজেন সিলিন্ডারটি আমরা নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। এই অক্সিজেন সিলিন্ডারের থেকে আসলে লিকেজ থেকে ধারণা করা হচ্ছে এই বিস্ফোরণটি হয়, এবং পরবর্তীতে ধোঁয়ায় পুরো নিচতলা এবং অপারেশন থিয়েটার সহ পুরো আচ্ছন্ন হয়ে পড়ে। এখানকার যারা কর্মীরা রয়েছে, হাসপাতালের স্টাফরা রয়েছে, তারাও রোগীদের, বিশেষ করে রোগীদের যে গুরুত্বপূর্ণ বিষয় রোগীদের সরিয়ে নেওয়ার কাজটি তারা করেছেন, এবং এখন পর্যন্ত 4 জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্য রোগীদেরও আছেন যারা আসলে একটু জটিল ছিলেন, তাদেরকে মূলত সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এখন এখানকার একটু আগে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোগীদেরকে আমাদের সেন্টার চট্টগ্রামের লালখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে 14 জন রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে বাগছড়া স্থান থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে 4 জন পুরুষ, নারী 4 জন ও 6 জন শিশু রয়েছে। 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে পাওয়া যায়। এ সময় বিজিবির একটি টহল টিম তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা জানান জোরপূর্বক ভারত থেকে তাদের ঠেলে দেওয়া হয়েছে। তারা মিয়ানমারের নাগরিক। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর হবে বলে জানায় বিজিবি। জামালপুরের প্রশান্তি স্কুল ও কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সকালে বোর্ডের 6 সদস্যের একটি দল কলেজ পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত নেয়। এর আগে গতকাল প্রবেশপত্র না পাওয়ায় 17 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। এই নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠ দান করে আসছিল প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও 17 শিক্ষার্থীর পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজটা বেসিক্যালি এটার কোনো অনুমোদনই নাই, অনুমোদন বিনা একটা কলেজ। এই কলেজের ছাত্র ভর্তি সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারে না। আমরা এই কলেজের যে অধ্যক্ষ মহোদয়কে ডেকেছি, তার সাথে কথা বলেছি, সে তার দায়িত্ব পুরোটাই সে স্বীকার করে নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সবাই ফেল করেছেন। শিক্ষকদের গাফিলতির কারণে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় এই ঘটনা ঘটেছে বলে দাবি শিক্ষার্থীদের। তবে শিক্ষকদের দাবি, কারিগরি ত্রুটিতে ফলাফল পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হয় চলতি বছরের 27 জানুয়ারি। দুটি গ্রুপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হয় 18, 19, 20 ও 21 এপ্রিল। 4 জুন পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের কোনো পরীক্ষার্থী পাশ করেননি। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় তারা সবাই ফেল করেছেন। প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনে অকৃতকার্য হয়েছিল। করোনা আন্দোলন সবকিছু মিলায়ে অলরেডি আমরা অনেক সেশন জটে, আমাদের লাইফের থেকে অনেক বছর নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন আসে যদি এই বছরটাও যদি আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের তো আর কিছু করার থাকবে না। রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ রকুনুজ্জামানের দাবি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে পাঠানো হয়। কারিগরি ত্রুটির কারণে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের। কলেজের অধ্যক্ষ বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। এছাড়া কারোর দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রতি যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা প্রশাসনিকভাবে সেটা আমরা নিচ্ছি এবং নেব। কলেজের রসায়ন বিভাগ থেকে মাস্টার্সের এই পরীক্ষায় অংশ নেন 90 জন শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মরদেহ 9 দিনেও বুঝে পায়নি পরিবার। গত শুক্রবার ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে হানিফের হাত বাঁধা মরদেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে শনাক্ত করে স্বজনরা। এখন পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানায়, গত 19 জুন রাতে স্থানীয় বাসিন্দা বেলাল সহ কয়েকজন হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত শুক্রবার বিকেলে ভারতের ত্রিপুরা সীমান্তে এক ব্যক্তির মরদেহের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 21 জুন হানিফ মিয়ার স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারেও নেই কোনো তৎপরতা। যেহেতু এটা গহীন অরণ্য বর্ডার এলাকা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে আমরা চেষ্টা করছি যোগাযোগ করে আসলে ভিডিওতে যে শনাক্ত ব্যক্তি মনে হন তাহলে এটা আসলে কোথায়, বাংলাদেশে নাকি ইন্ডিয়ায়, আমরা চেষ্টা করছি, বাট আমরা এখনো পর্যায়ে দিতে পারি নাই। ডোরাকাটা বাঘের বাড়ি সুন্দরবন, তবে গুলবাঘ বা লেপার্ডের আবাস পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। মাতামুহুরী, কাসালং, পাবলাখালী, ইনানি ও হাজারিখিলের গভীর বনে প্রায় 10 বছর পর দেখা মিলেছে লেপার্ড বা গুলবাঘের। প্রাণী গবেষকদের ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়েছে বাঘের ছবি। তারা বলছেন, পাহাড়ি বনের জীববৈচিত্র্য সংরক্ষণে নিতে হবে সুষ্ঠু ব্যবস্থাপনা। পৃথিবীর 36টি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকার মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অন্যতম।
কাসালং, পাবলাখালী, সাঙ্গু মাতামুহুরী সংরক্ষিত বনে স্থলভাগে সবচেয়ে বড় প্রাণী এশীয় হাতি, 2 প্রজাতির ভাল্লুক, 3 প্রজাতির হরিণ, লামচিতা, সোনালী বিড়াল, বনগরু সহ নানা প্রাণী ও কয়েক হাজার পাখির বসবাস। এই বনে ডোরাকাটা বাঘ বিলুপ্ত হলেও টিকে আছে লেপার্ড বা গুলবাঘ। সম্প্রতি পাহাড়ের গভীর বনে দেখা গেছে একটি পুরুষ বাঘ। বনের চলাচলের পথে 36টি গোপন ক্যামেরা বসিয়ে এই ছবি তুলেছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স। কক্সবাজারেও কিন্তু লেপার্ডের রেকর্ড রয়েছে, ইনানি ন্যাশনাল পার্ক, তারপর হাজারীখিল যে বারৈঢলা যে জায়গাগুলো রয়েছে, সীতাকুণ্ডের যে বেল্টের ফরেস্ট রয়েছে, সেখানেও কিন্তু লেপার্ড যারা কাজ করেন, যারা ওখানে যাওয়া আসা করেন, তারা কিন্তু জানেন যে লেপার্ড রয়েছে। হয়তো এখনও এভিডেন্স হিসাবে ছবি আসেনি, বাট আপনি হয়তো ফিউচারে যে কোনো সময় দেখতে পারেন। বাংলাদেশের কাসালং ও পাবলাখালীর সাঙ্গু মাতামুহুরীর প্রায় 1000 বর্গ কিলোমিটার সংরক্ষিত বন। সীমানার ওপারে ভারতের মিজোরামের ডাম্পা টাইগার রিজার্ভ বন। এ এলাকায় আছে বাঘের খাবারের প্রাচুর্য। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এখানে ইচ্ছা হলো গিয়ে কিছু ওদের এক্সপেরিমেন্ট করলো, আরেকটা ডিপার্টমেন্টের ইচ্ছা হলো ওখানে গেল, একদিক থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট বিচ্ছিন্নভাবে কিছু গাছ লাগালো। তো প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমাদের সকল স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে করে নিয়ে আগে আমাদের এগ্রিমেন্টে পৌঁছাতে হবে যে এখানে এই সমস্ত জায়গায় আমাদের ফরেস্ট রয়েছে এবং সবাই মিলে সেটা সংরক্ষণ করতে হবে। তবে পার্বত্য চট্টগ্রামের গভীর বন থেকে বন্যপ্রাণী পাচারের ঘটনা সবচেয়ে বেশি। স্থানীয়দের সচেতন করলে পাচারকারীদের নজরদারির আওতায় আনা সম্ভব বলে মনে করেন প্রাণী গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে আসায় কৃষির মতো বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। বিশেষ করে চোখের অসুখ, রক্তচাপের ওঠানামা, হঠাৎ অজ্ঞান হওয়ার মতো কিছু রোগ বাড়ার জন্য গবেষকরা বর্ষাকালের কম বৃষ্টিপাতকে দায়ী করছেন। নরওয়ে ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে গত 43 বছরের বৃষ্টিপাতের তথ্যপাত্য বিশ্লেষণ করে এই নতুন তথ্য পেয়েছে। প্রতি বছরই বৃষ্টিপাত কমছে বলে এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, দেশে মোট বৃষ্টিপাতের 71% হয় বর্ষাকালে, জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে। কিন্তু 35টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত 44 বছরে বর্ষাকালে দেশে বৃষ্টিপাত কমেছে গড়ে 19.31 মিলিমিটার। তবে প্রতি দশকে দেশের 6টি বিভাগীয় শহরে গড় বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম ও খুলনায় বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। পুরো মনসুন সিজনে বৃষ্টি কম হচ্ছে, প্রতি সিজনে অন অ্যান অ্যাভারেজ 19.31 মিলিমিটার বৃষ্টি কমে যাচ্ছে বর্ষাকালে, এবং এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট কৃষিক্ষেত্রে, এর সাথে অন্যান্য সেক্টরও এর প্রভাব পড়বে। বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, মত চিকিৎসকদের। হিট এক্সজশন হলে আমাদের যেটা করতে হবে, পেশেন্টটাকে দ্রুত অতিরিক্ত তাপমাত্রা থেকে সরায় নিতে হবে, নিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা একটানা এত গরমে কাজ করা যাবে না। সৃষ্টিগত প্রদত্ত যে চোখে পানি থাকে, এই পানিটা আমরা অতিরিক্ত গরমে আস্তে আস্তে শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন চোখটা আমাদের চোখের পানি কমে যাওয়ার কারণে চোখটা তখন জ্বালা করে। একই কারণে প্রধান দুটি ফসল ধান আর পাটের ফলন ও গুণগত মান নষ্ট হচ্ছে বলছেন কৃষিবিদরা। আমনিয়াও এই সময় যেহেতু টিলারিং কুশি অবস্থায় থাকবে, যদি এই সমস্যা পানি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তখন ফলনও কমে যাবে, আর সম্পূরক সেচ দেওয়ার কারণে এটা আপনার খরচ বেড়ে যাবে। আর পাটের ক্ষেত্রে যেহেতু পানি জাগ দেওয়ার জন্য পানির দরকার, পানি যদি কম হয় তখন আঁশের যে গুণগত মান এটা খারাপ হয়ে যাবে। গবেষণা প্রতিবেদনের তথ্য, গত কয়েক বছর ধরেই বর্ষাকালেও দেশের কিছু অঞ্চল তীব্র তাপদাহের কবলে পড়ছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মোংলা বন্দরের পশুর নদীতে লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি কার্গো জাহাজ। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বন্দর চ্যানেল দিয়ে নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে। ভোর 6:30টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি মিজান 1 এর চালক জানান, নোঙর করা জাহাজটিতে ভোরের দিকে একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই কার্গো জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়। এ সময় জাহাজের 10 জন স্টাফ সাঁতরে তীরে পৌঁছে। জাহাজটিতে 914 মেট্রিক টন ফ্লাই অ্যাশ ছিল, যা কলকাতা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল।
দেশের বিভিন্ন জায়গায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা। এই উপলক্ষে অনেক জায়গায় বসেছে গ্রামীণ মেলাও। সকালে গাজীপুর শহরে রথ খেলায় হাজারো পুণ্যার্থীর রথ টানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এই উপলক্ষে বসেছে মেলাও। নেত্রকোনায় 9 দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে শহরের আখড়া মন্দিরে পূজা অর্চনা সহ নানা আয়োজন রয়েছে। রথযাত্রা উপলক্ষে কাঁসর, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত কুয়াকাটার মন্দির প্রাঙ্গণগুলো। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন রয়েছে রথযাত্রা উপলক্ষে। বাগেরহাটের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রথযাত্রায় অংশ নেয় হাজারো ভক্ত। রথযাত্রা নিয়ে আরো জানাতে ঢাকার ধামরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকার ধামরাইয়ে রথযাত্রার এই মুহূর্তের আয়োজন নিয়ে জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাইয়ের যে শ্রী শ্রী যশোমাধবের যে রথ রয়েছে সেই রথের সামনে। এই রথটি কিন্তু আজকে কিছু সময় পরে এই রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এবং এই উৎসব অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এখানে কিন্তু এই রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এরপরে কিন্তু এই রথযাত্রাটি কিন্তু এই রথটি কিন্তু টেনে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এর মাধ্যমে কিন্তু রথযাত্রা যে উৎসবটি সেটি কিন্তু শুরু হবে। এবং এই উপলক্ষে আমরা দেখতে পেয়েছি দুপুরের পর থেকে এই ভক্ত যারা রয়েছেন হাজারো ভক্তের কিন্তু সমাগম। এরই মধ্যে এই ধামরাইয়ের শ্রী শ্রী যে যশোমাধব রথ রয়েছে সেই রথের আশেপাশে কিন্তু হাজারো ভক্তের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এই হাজারো ভক্ত কিন্তু এই রথটি কিন্তু এই মাধববাড়ি যে মন্দির রয়েছে এখান থেকে কিন্তু তারা টেনে কিন্তু যাত্রাবাড়িতে নিয়ে যাবেন এবং ঠিক 9 দিন পরে সেই যাত্রাবাড়ি থেকে উল্টো টানের মাধ্যমে অর্থাৎ 6 জুলাই কিন্তু উল্টো টানার মাধ্যমে এই রথযাত্রা উৎসব শেষ হবে। আমি এই রথযাত্রা উদযাপন কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নন্দগোপাল, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে রথযাত্রা উৎসবটি শুরু হচ্ছে এটি 9 দিন পরে উল্টো টানের মাধ্যমে শেষ হলেও আজকে কিন্তু এই রথযাত্রা উৎসবের সাথে কিন্তু একটি রথ মেলা বসেছে। এই রথ মেলাটি কিন্তু মাসব্যাপী চলবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছিলাম এই উদযাপন কমিটির যারা রয়েছেন তারা কিন্তু প্রায় 1 মাসের চেষ্টায় যে রথটি দেখতে পাচ্ছেন এই রথটি কিন্তু তারা নতুন করে সাজিয়েছেন, রং তুলের আঁচড় দিয়েছেন এবং কাঠের মাধ্যমে কিন্তু এটি সংস্কার করেছেন এবং এখানে যে হাজারো মানুষের ভিড় হয়েছে তারই লক্ষ্যে এই মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে জেলা পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন। কিছু সময় পরেই এই রথটি টেনে নেওয়া যাওয়া হবে, এর মাধ্যমে কিন্তু এই রথযাত্রা উৎসব শুরু হবে। এবং আরো একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর শহরের একটি বস্তিতে অভিযান চালিয়ে 45 কেজি মাদক সহ 15 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের 61টি দেশীয় অস্ত্র। বৃহস্পতিবার রাত 10টার দিকে সদরের গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে এই অভিযান চলে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় বস্তি এলাকায় মাদক জোরপূর্বক দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগ পায় তারা। এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।